সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে তোমাদের স্বাগত। আমি হামিদ করিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। আমাদের রুটিন অনুযায়ী প্রকাশিত যে রুটিন ছিল ঢাকা কলেজ কর্তৃক, আমাদের আজকের অধ্যায় নেতৃত্ব, ষষ্ঠ অধ্যায়। এখন তোমাদের মনে আসতে পারে আমাদের সাবজেক্ট ছিল ম্যানেজমেন্ট, যে সেখানে ব্যবস্থাপকই অল ইন অল, নেতৃত্ব কেন আসবে? আমরা পাঠ শেষে তখন বুঝতে পারবা যে ব্যবস্থাপনার সাথে নেতৃত্বের সম্পর্কটা কি। একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানে যেমনি সকল কাজ করেন, তাকে আবার ক্ষেত্র বিশেষে নেতার ভূমিকায় অবতীর্ণ হতে হয়। আসো এই অধ্যায় পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো আমরা দেখে নিই। আগের মতোই আমি সাথে একটু পড়েও শুনিয়ে দিচ্ছি। এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা নেতৃত্বের ধারণা ব্যাখ্যা করতে পারবে, নেতৃত্বের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, নেতৃত্বের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন নেতৃত্বের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করতে পারবে, আদর্শ নেতার গুণাবলী বিশ্লেষণ করতে পারবে, নেতার কার্যাবলী শনাক্ত করতে পারবে, নেতৃত্ব বিকাশে বিরাজমান সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে, নেতৃত্ব বিকাশে বিরাজমান সমস্যা দূরীকরণের উপায় চিহ্নিত করতে পারবে, নির্দেশনার ধারণা ব্যাখ্যা করতে পারবে, নির্দেশনার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, পরামর্শমূলক নির্দেশনার ধারণা ব্যাখ্যা করতে পারবে, পরামর্শমূলক নির্দেশনার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে, পরামর্শমূলক নির্দেশনার সুবিধা ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে পারবে। এনসিটিপির যে বইয়ের যেই টপিকস সেই অনুযায়ী আমাদের এই বিষয়গুলো জানা সম্ভব। যথারীতি এই অধ্যায়টিকে আমি দুটি ভাগে ভাগ করেছি। আমি বলছি যে আমরা অধ্যায়ের সমস্ত টপিকসগুলো আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব হয় না, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি। সেখানে একইভাবে আজকের ক্লাসটিকে আমি ভাগ করেছি শুধুমাত্র নেতৃত্ব, আর পরের যদি আরেকটি ক্লাস থাকে সেখানে আমার থাকবে শুধু নির্দেশনার অংশ। তাহলে নেতৃত্ব বলতে কি বোঝায়? নেতৃত্ব কি? নেতৃত্ব হলো একটি কৌশল বা একটি প্রক্রিয়া যা কর্মীদেরকে অথবা অনুসারীদেরকে উদ্দেশ্য যে সে উদ্দেশ্যের মুখী স্বতঃস্ফূর্তভাবে কার্য সম্পাদনে এগিয়ে নিয়ে যাওয়া। ইংরেজি লিডার শব্দটির যে পরিভাষা সেখান থেকে আমরা বলি বাংলায় নেতৃত্ব। এখন আসো নেতৃত্বটা কখন? ব্যবস্থাপক কতগুলো কাজ করে আমরা জানি, সেখানে প্রধান কাজ তার পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ। তাহলে একই বিষয়ে আবার নেতৃত্ব কেন আসলো? কারণ ব্যবস্থাপক কাজগুলো কর্মীদের দিয়ে সম্পাদন করে থাকেন, সেখানেও তিনি একটা কৌশল অবলম্বন করেন। আবার এই ব্যবস্থাপকই যখন নেতার ভূমিকা অবতীর্ণ হন, তখন তিনি তার অনুসারী, তার কর্মী যারা আছে তাদেরকে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্যের প্রতি তাদের কাজকে ধাবিত করে। তাহলে আমরা বলতে পারি নেতৃত্ব হলো এমন একটি কৌশল যা নেতার অনুসারী অথবা কর্মীদেরকে স্বতঃস্ফূর্তভাবে দলীয় অথবা সাংগঠনিক উদ্দেশ্য অর্জনের দিকে ধাবিত করে। এই বিষয়টি আমরা আর একটু ক্লিয়ার করে যদি বলি, ব্যবস্থাপক যদি প্রতিষ্ঠানের সকল কাজ তদারকি করে থাকেন, তাহলে নেতার কাজ কি? তিনি কখন নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হবেন? তিনি তখনই ব্যবস্থাপক সফল নেতৃত্বের অধিকারী হবেন যখন তিনি তার যে প্রধান কাজগুলো, সেই কাজগুলো বিশেষ কৌশলের মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে কর্মীদেরকে, আর যদি কোনো দলীয় প্রতিষ্ঠান হয় দলীয় অনুসারীদেরকে তিনি সফলভাবে সম্পাদন করতে সক্ষম হন। নেতৃত্ব এমন একটা গুণাবলী ব্যবস্থাপকের যা তার প্রতিষ্ঠানের কাজগুলোকে সুন্দরভাবে, সাবলীলভাবে, গতিশীলভাবে সম্পাদনের সহায়তা করে। আসো আমরা একটু উদ্দীপক দেখি, সেখানে অনুযায়ী আমরা টপিকসে আলোচনায় যাব। জনাব মিজান ঢাকা গার্মেন্টসের জেনারেল ম্যানেজার। তিনি তার কারখানায় বিভাগীয় প্রধানদের সাথে প্রায় সভা করেন, সকলের পরামর্শ শুনেন এবং করণীয় নির্বাচন করেন। শিল্প কারখানার উৎপাদন ব্যবস্থাপক কারো সাথে আলাপ না করে নিজে একাই টার্গেট নির্ধারণ করে দেন এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ আদায় করেন। প্রথম দিকে
কারখানার উৎপাদন কিছুটা বৃদ্ধি পেলেও পরে হ্রাস পেতে থাকে। তাহলে একটা গার্মেন্টসের ব্যবস্থাপকের কথা বলা আছে এবং সেই প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপকের কথা বলা আছে। সেই জেনারেল ব্যবস্থাপক কি করেন, তিনি সবার সাথে পরামর্শ গ্রহণ করেন। আরেকজন ব্যবস্থাপক নিজেই টার্গেট করেন, নিজেই সেই কাজগুলো তাদের কর্মীদেরকে ভয়ভীতি দিয়ে সম্পাদনের চেষ্টা করেন। এতে দেখা যায় কিছুদিন পরে কর্মীদের কার্য সম্পাদনে অনীহা দেখা যায়। তার মানে দেখা যাচ্ছে উদ্দীপকে বলা আছে কিছুটা প্রথম দিকে কিছুটা বৃদ্ধি পেলেও পরবর্তীতে তার হ্রাস পেতে থাকে। তাহলে এখানে দুইজন ব্যবস্থাপক আছে। এই দুইজন ব্যবস্থাপকের আলোকে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করতে পারবো, আমি একটা দিয়ে বেশি বাড়াই দিয়ে আমি উদ্দীপক, একটা দিয়ে আমি তুলনামূলক করে আলোচনা করে দেব। প্রথমে দুইজন ব্যক্তির কথা বলা আছে, তার মানে দুইজনের মধ্যে দুই রকম বৈশিষ্ট্য বিরাজমান। একজন সবার সাথে আলোচনা করে, আরেকজন আলোচনা করে না। তাহলে এই দুই ব্যক্তির বৈশিষ্ট্যের মধ্যে কি কি জিনিস আমরা পেতে পারি? তার মানে প্রথম জনের কাজগুলো ভালোভাবে হয়, দ্বিতীয় জনের কাজগুলো প্রথম দিকে ভালো থাকলেও পরবর্তীতে হয় না। তার মানে ভালো হওয়ার জন্যে, ভালো নেতৃত্বের জন্যে কিছু বৈশিষ্ট্য প্রয়োজন। সেই বৈশিষ্ট্যগুলো কেমন হয়? নেতৃত্ব কি করে, নেতা কি করে, তার অনুসারীদেরকে নির্দেশনা দেয়, তার অধীনস্থ যারা আছে তাদেরকে কার্য সম্পাদনে আদেশ দেয়। তাহলে যাদেরকে তিনি আদেশ দিবেন তাদের সম্পর্কে ধারণা থাকতে হবে। তার মানে আমরা যদি আইডেন্টিফাই করে বলি, অধীনস্থ সম্পর্কে ধারণা। নেতা সবসময় অনুসারীদের সাথে সংশ্লিষ্ট থাকে। এই অনুসারী অথবা কর্মী তাই বলি, তাদের চিন্তা চেতনা, তাদের ভাব, এই বিষয়গুলো সম্পর্কে নেতাকে অবহিত থাকতে হবে, যা একটি ভালো নেতার বৈশিষ্ট্য হিসাবে গণ্য হয়। নেতা কি শুধু কাজ করিয়ে নেবেন কর্মীদেরকে দিয়ে? সেটা অনেক ক্ষেত্রে উদ্দীপকের মাধ্যমে দেখেছো তোমরা, সম্ভব না। যে প্রথম দিকে উৎপাদনের পরিমাণ বেড়ে গেল, পরবর্তীতে হ্রাস পেতে থাকে। তার মানে নেতৃত্বের আরেকটি বৈশিষ্ট্য যদি আমরা চিহ্নিত করতে যাই, সেখানে থাকবে আন্তরিকতা বোধ। একজন নেতাকে কর্মীদের প্রতি আন্তরিক, সহানুভূতিশীল হতে হবে। তিনি শুধু নির্দেশনা দিবেন আর কাজ আদায় করার চেষ্টা করবেন, তাহলে সেটা অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না। সীমিত সময়ের জন্য হলেও পরবর্তী সময় সেটা বিরূপ প্রভাব পড়বে। এই কারণে নেতাকে আন্তরিকতা বোধের সাথে, সহানুভূতির সাথে কর্মীদের সাথে অথবা তার অনুসারী যারা আছে তাদের সাথে মত বিনিময় করতে হয়। একজন নেতা তো সাধারণত কি ক্ষমতার অধিকারী থাকে। সেই ক্ষমতা তার প্রশাসনিক হতে পারে, সেই ক্ষমতা তার আর্থিক হতে পারে। কিন্তু আরেকটি ক্ষমতা নেতার যদি থেকে থাকে, তাহলে অনুসারী অথবা কর্মীরা তার প্রতি অনুগত বেশি থাকে, আনুগত্য সৃষ্টি হয়। সেই বিষয়টা কি? ব্যক্তিত্ব, পার্সোনালিটি। নেতা যদি ব্যক্তিত্ব সম্পন্ন হন, তাহলেই কর্মীরা তার প্রতি প্রশাসনিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা এবং ব্যক্তিত্ব যদি থাকে, তারা আনুগত্য প্রকাশ করে। আরেকটি বিষয় হলো প্রেষণা। প্রেষণা হলো অনুসারীদের অথবা কর্মীদের কার্য সম্পাদনে অনুপ্রাণিত করা। নেতার এই বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয়। তিনি যদি কর্মীদের প্রেষণা দিয়ে কার্য সম্পাদনে অনুপ্রাণিত করতে না পারেন, তাহলে তাকে সফল নেতা বলা যাবে না। এখানে একটা বিষয় খেয়াল করো, নেতা এবং ব্যবস্থাপক অনেক ক্ষেত্রে মিলে যাবে, কিন্তু আমরা ব্যবস্থাপক না বলে আজকে আমাদের টপিকসে আমরা নেতৃত্ব তথা নেতার বিষয়গুলো আমরা, কারণ একই ব্যক্তি দুই ভূমিকা অবতীর্ণ। তিনি ব্যবস্থাপক, তিনি প্রতিষ্ঠানের প্রয়োজনে তিনি আবার নেতা। তাহলে ব্যবস্থাপক কি করে? আমি বলছিলাম যে তার কতগুলো কাজ আছে, কর্মীদেরকে দিয়ে সুকৌশলে কার্য সম্পাদন করিয়ে দেন। তাহলে নেতা কি করে? নেতা কতগুলো একটা বিশেষ প্রক্রিয়া অবলম্বন করে কর্মীদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে ধাবিত করে।
আসো আরেকটি বৈশিষ্ট্য, ঝুঁকি মোকাবেলা। প্রতিষ্ঠান হোক অথবা দলীয় কর্মকাণ্ড হোক, তোমাদের কথায় নেতা বলতে বুঝে চলে আসবে রাজনৈতিক বিষয়। আসলে এই নেতৃত্বের বিষয়টা আমাদের সমাজে, রাষ্ট্রীয় জীবনে এবং প্রতিষ্ঠানে সর্বক্ষেত্রেই বিরাজমান। তাহলে সেখানে ঝুঁকি মোকাবেলার যে বিষয়টি, প্রতিষ্ঠান চালাতে যাই অথবা দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে যাই অথবা সামাজিক কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে যাই, সেখানে কিছু ঝুঁকি অথবা প্রতিবন্ধকতা আসাটা খুবই স্বাভাবিক। তাহলে এই বিষয়টি মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে কার? নেতার। তাহলে এটাও নেতার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে পরিগণিত হয়। তাকে তার যে উদ্দেশ্য তা বাস্তবায়নের জন্য অনুসারীদের সাথে কি করতে হবে? যোগাযোগ রক্ষা করতে হবে। তার যে আদেশ নির্দেশ, তার যে কর্মসূচি, সেই বিষয়গুলো তাদেরকে অবহিত করতে হবে। সেই যোগাযোগের মাধ্যমগুলো কি ছিল, কি আমরা আলোচনা করেছিলাম। সেখানে ওটা লিখিত যোগাযোগ হতে পারে, মৌখিক যোগাযোগ হতে পারে। লিখিত যোগাযোগের বিভিন্ন মাধ্যম আছে, মৌখিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম আছে। সে মাধ্যমে আমরা নাই যাই, আমরা আছি শুধু যোগাযোগের ক্ষমতা, দক্ষতা। তাহলে একজন নেতার কি থাকতে হবে? যোগাযোগ করার দক্ষতা থাকতে হবে। আর অনুসারীদের সাথে যদি তার দ্বিমুখী যোগাযোগ হয়, তাহলে তার যোগাযোগটা সফল হবে। মানবীয় উপাদান সম্পর্কে ধারণা। মানবীয় উপাদান বলতে আমরা অনুসারী বুঝি, কর্মী বুঝি। কারণ এক একজন কর্মী এক এক ধরনের চিন্তা ভাবনার অধিকারী, তাদের মন মানসিকতা ভিন্ন প্রকৃতির। তিনি কোন কাজটি কোন কর্মীকে দেবেন এই সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে হয়তো তিনি সফল হবেন না। এই কারণে নেতার অবশ্যই মানবীয় উপাদান যারা আছে, তার অনুসারী যারা আছে, তাদের চিন্তা চেতনা ভাব আশা আকাঙ্ক্ষা এই বিষয়গুলো সম্পর্কে তাকে অবহিত থাকতে হবে। দায়িত্ববোধ, তিনি দায়িত্বশীল ব্যক্তি হবেন। তিনি অনুসারীদের সমস্যাগুলো সমাধানের জন্য এগিয়ে আসবেন। তিনি কর্মীদের অভাব অভিযোগ শুনবেন এবং দায়িত্ব নিয়ে সেগুলো সমাধানের চেষ্টা করবেন। কর্মীদের আনুগত্য সৃষ্টির বিষয়টা ইতিপূর্বে আমি বলেছি যে প্রশাসনিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা, ব্যক্তিত্ব, এই তিনটা কি করে? কর্মীদের তার প্রতি আনুগত্য সৃষ্টি করে। আরও বিষয়গুলো বলা যায়, শুধু তাই না, ক্ষমতা দিয়ে আর ব্যক্তিত্ব দিয়ে নয়, তিনি প্রেষণা, কর্মীদের প্রতি সদয় আচরণ, সততা, বিশ্বাস, কর্মীদের প্রতি সমান আচরণ, এই বিষয়গুলো যদি প্রয়োগ করেন, তাহলে স্বাভাবিকভাবেই একজন অনুসারী নেতার প্রতি আনুগত্যবোধ সৃষ্টি করবে অথবা সৃষ্টি হবে। তিনি যে অনুসারীদের কর্মীদের পরিচালনা করবেন, তিনি নিজেকে আত্মসচেতনামূলক দেখতে হবে যে আমি আসলে কি, আমার আওতা কতটুকু, আমার ক্ষমতা কতটুকু, আমার কার্য নির্দেশনা সবাই মানবে কিনা, এই বিষয়গুলো তিনি আত্মোপলব্ধি করতে হবে। তিনি কোথায় কোথায় তার সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিজে সমাধানের চেষ্টা করবেন। তার আত্মসচেতনতা তিনি যদি সৃষ্টি করতে পারেন, তাহলে তিনি একজন সফল নেতা হবেন। এই যে দুইজন ব্যক্তির কথা আমরা বললাম, একজন মিজান গার্মেন্টসের জেনারেল ম্যানেজার এবং আরেকজন ছিলেন উৎপাদন ব্যবস্থাপক। হ্যাঁ, তাহলে এই দুইজন ব্যক্তির আলোকে আমি যদি আরেকটা টপিকস তোমাদের আমি বলি, এই দুইজনের মধ্যে কি বিষয়গুলো আছে। জনাব মিজান, এই টপিক্সের আলোকে আমাদের আরেকটা উদ্দীপক আছে, পরে আসবে একটু পরে। এটার ভিতর থেকে আমি আরেকটা পয়েন্ট নিয়ে যাচ্ছি, যেখানে হলো এই যে নেতৃত্বের এতগুলা কথা বললাম, নেতৃত্বের বৈশিষ্ট্যের কথা বললাম, এই দুইজন ব্যক্তির একজন আলোচনা করে আরেকজন আলোচনা করে না, যার ফলে উৎপাদন হ্রাস পায়। ভালো কথা। একটি প্রতিষ্ঠানে আসলে নেতৃত্ব প্রয়োজন কেন, কেন দরকার? নেতৃত্ব যদি সচল থাকে, নেতা যদি সফল হন, তাহলে নেতা এবং অনুসারীদের মধ্যে, নেতা এবং কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়, যা একটি প্রতিষ্ঠান অথবা একটি উদ্দেশ্য অর্জনের জন্য খুবই প্রয়োজন।
সমন্বয় সাধন, নেতার কাজগুলো নেতা কি করেন, কর্মীদের মধ্যে ভাগ করে দেন, কিন্তু সেই কাজগুলো যথাসময়ে সম্পাদিত হচ্ছে কিনা তাকে সমন্বয়। যেমন উৎপাদন ব্যবস্থাপক, তিনি সবার সাথে পরামর্শ করেন না, নিজে টার্গেট করেন। তাহলে বিক্রয় ব্যবস্থাপক আদৌ সেই বিক্রয় পণ্যগুলো, উৎপাদিত পণ্য বিক্রয় করতে পারছে কিনা সেই বিষয়টাও দেখতে হবে। তাহলে সমন্বয় ছাড়া নেতার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়ন হতে পারে না। তিনি যাদেরকে নিয়ে কাজ করবেন, যাদেরকে দিয়ে তিনি উদ্দেশ্য দিকে ধাবিত করবেন, তাদের মনোবল চাঙ্গা করতে হবে, তাদের মনোবল বৃদ্ধি করতে হবে। তাদের যদি মনোবল বেড়ে যায় তাহলে তারা সেই কাজটি স্বতঃস্ফূর্তভাবে সম্পাদনে এগিয়ে আসতে পারে। তিনি কর্মী যারা আছে, অনুসারী যারা আছে, তিনি এমনভাবে নির্দেশনা দিবেন যেন তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন হয়, তারা যেন ভ্রাতৃত্বসুলভ আচরণ করে এবং নেতার নির্দেশনা এবং নেতার আদেশেই এই সম্পর্ক উন্নয়নের বিষয়টি করতে পারে। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে প্রতিষ্ঠান অথবা দলীয় কার্যাবলী, আমরা দলীয় কার্যাবলী বলবো না, যেহেতু আমাদের টপিকটা ম্যানেজমেন্ট, আমরা একটা প্রাতিষ্ঠানিক বিষয়, নেতৃত্বের বিষয়টা আমি বলছিলাম যারা সামাজিক, রাজনৈতিক অথবা ব্যবসায় সর্বক্ষেত্রেই আছে। আমরা তাহলে প্রতিষ্ঠান, আমি শুধু প্রতিষ্ঠানে থাকবো, আমি দলীয় কর্মকাণ্ডে গিয়ে আমি নেতৃত্বকে ওইদিকে সম্প্রসারণ করব না। এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ তোমরা যখনই নেতৃত্ব অধ্যায় শুনছো তোমাদের মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে রাজনীতির বিষয়, যে নেতা তো রাজনীতিতে আছে, নেতা আবার ব্যবস্থাপনায় কেন। অতএব আমি ওই বিষয়টা এড়িয়ে যাব। আমাদের পাঠ্যসূচির আলোকে যেহেতু আমাদের টপিকটা হলো ব্যবস্থাপনা এবং তার ভিতরে আমাদের অন্তর্ভুক্ত অধ্যায় নেতৃত্ব, অতএব আমি এখানে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলবো। একটি প্রতিষ্ঠান বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এই যে পরিবর্তন অথবা সমস্যা, এটা মোকাবেলা করার মতো ক্ষমতা নেতার থাকতে হবে। এবং আমরা টপিকসটা আসি গুরুত্বের মধ্যে, তাহলে পরিবর্তন মোকাবিলা করা, আর এই মোকাবিলা করার জন্য সর্বপ্রথম এগিয়ে আসবে নেতা। তিনি তার অনুসারীদের ওই পরিবর্তন মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে দেবেন। সঠিক সিদ্ধান্ত গ্রহণ, উদ্দেশ্য যেহেতু আছে, লক্ষ্য যেহেতু আছে, তাহলে সে উদ্দেশ্য আর লক্ষ্য যাই বলি না কেন, তা অর্জনের জন্যই কিন্তু সমন্বিত কাজ। সবার চেষ্টা কিন্তু একইভাবে উদ্দেশ্যের দিকে যাওয়া। 10 জন বা 11 জন যে ফুটবল প্লেয়ার, তাদের লক্ষ্য কি, সেই গোল পোস্টের ভিতরে দৌড়ে চলে যাওয়া। তেমনি প্রতিষ্ঠানেও আমাদের যে লক্ষ্য আছে, সেই লক্ষ্য সমস্ত কর্মী বাহিনী নিয়ে নেতা কি করেন, সামনের দিকে অগ্রসর হন। তাহলে সামনের দিকে অগ্রসর হতে গেলে তাকে কতগুলো সিদ্ধান্ত নিতে হয়, আর এই সঠিক সিদ্ধান্তের উপরই তার সফলতা নির্ভর করে। নেতা এবং কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব থাকতে হবে। একজন আরেকজনকে যদি সহযোগিতা না করে তাহলে যে উদ্দেশ্য, যে কাজ, সে কাজগুলো যথাসময়ে গতিশীলভাবে সম্পাদন করা সম্ভব হয়। নেতাকে খালি নির্দেশ অথবা আদেশ দিলেই চলবে না। যে নির্দেশ এবং আদেশ দিবেন, যে কাজগুলো তিনি দিবেন, সেই কাজগুলো করার জন্য পরিবেশ সৃষ্টি করে দিতে হবে, যাকে আমরা বইয়ের ভাষায় বলি কর্ম পরিবেশ। তাহলে কর্মীদের কার্য সম্পাদনের জন্য একটি সুন্দর পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। নেতা যে কাজগুলো করার জন্য নির্দেশনা দিবেন, সে কাজগুলো সর্বদা থাকবে লক্ষ্যাভিমুখী, লক্ষ্যের দিকে। যে অনুসারী আছে, যে কর্মী বাহিনী আছে, তাদের প্রত্যেকটি কাজই থাকবে লক্ষ্যে পৌঁছানো, এবং নেতার কাজ হবে সে অনুযায়ী নির্দেশনা প্রদান করা। তাহলে একটি প্রতিষ্ঠানের সফলতার পিছনে নেতৃত্বের যে ভূমিকা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যদি একই উদ্দীপক থেকে আসি, যে দুইজনের বিষয়, একজন আলাপ আলোচনা করে আরেকজন আলাপ আলোচনা
করে না। তাহলে করে না, এই দুইজনের মধ্যেও কিছু পার্থক্য আছে। দুইজনই নেতা যদি আমি ধরি দুই লেভেলে, তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কি? নেতৃত্বের ধরন বা প্রকারভেদ। প্রথমজন পজিটিভ, দ্বিতীয়জন নেগেটিভ, দুইটা প্রকার আসছে আমাদের এখানে। তার মানে এই দুইটা প্রকারকে আমরা একটা থেকে বলতে পারি গণতান্ত্রিক, আর একটা বলতে পারি স্বৈরতান্ত্রিক। এই উদ্দীপক যদি আরো বাড়িয়ে দিই আমি, আরো তো কয়েক ধরনের নেতৃত্ব চলে আসতে পারে। তাহলে পুরো টপিকসটুকুই আমি আলোচনা করে দিই যে কয় ধরনের হতে পারে প্রধানত। তাহলে প্রথমেই তো আমরা আলোচনার মধ্যে চলে আসছে গণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক। প্রথম যে ব্যক্তি মিজান, তিনি সবার সাথে মতামত গ্রহণ করেন, তাহলে আমরা এটাকে বলতে পারি গণতান্ত্রিক নেতৃত্ব। এই নেতৃত্বটা কি? এই ক্ষেত্রে নেতা সকল কর্মীদের মতামত শুনেন, পরামর্শ গ্রহণ করেন, কোনো কাজই তিনি চাপিয়ে দেন না। তিনি কর্মীদেরকে স্বতঃস্ফূর্তভাবে কার্য সম্পাদনের স্বাধীনতা দিয়ে থাকেন। একটি প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব যদি প্রচলিত থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কার্য সম্পাদনের মনোভাব সৃষ্টি হয়। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, তাহলে এটা গণতান্ত্রিক নেতৃত্বের সম্পূর্ণ বিপরীত। এই ক্ষেত্রে নেতা কি করেন? সকল ক্ষমতা নিজের মধ্যে রাখেন, সকল সিদ্ধান্ত নিজে গ্রহণ করেন। তিনি কারো মতামত নেন না, পরামর্শ গ্রহণ করেন না। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে তিনি যে কোনো সিদ্ধান্ত কর্মীদের উপর চাপিয়ে দেন। আরেকটি নেতৃত্ব আছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। এটা কেমন? এই দুইটা খুব সহজে বোঝা যায়, গণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক। তাহলে এই টপিকটা কি? মুক্ত বা লাগামহীন। এই ক্ষেত্রে নেতা কি করেন? তার তদারকিটা শিথিল করে দেন। শিথিল করে দিয়ে তিনি কার্য সম্পাদন পর্যবেক্ষণ করেন, এবং যদি তারা কোনো সমস্যা পড়ে তাহলে তিনি সেই কার্য সম্পাদনের নির্দেশনা দিয়ে থাকেন। আরেকটি হলো পিতৃত্ব সুলভ নেতৃত্ব। এটাও নাম ধরে বোঝা যায়, নাম থেকে চেনা যায়। এই ক্ষেত্রে নেতা কি হবে? কর্মীদের প্রতি সহানুভূতিশীল হবে, কর্মীদের প্রতি তার মমত্ববোধ সৃষ্টি হবে। তিনি তাদের অভাব অভিযোগগুলো শুনবেন এবং আদর স্নেহ দিয়ে সেগুলো সমাধান করে তাদেরকে কার্য সম্পাদনের নির্দেশনা দিয়ে দেবেন। আনুষ্ঠানিক নেতৃত্ব আছে একটি, যেটা প্রতিষ্ঠানে সাংগঠনিক কাঠামো অনুযায়ী সৃষ্টি হয়। তাহলে আমি যদি পরবর্তীতে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে জিজ্ঞাসা করব যদি আনুষ্ঠানিক নেতৃত্ব কি, তাহলে বলবা কি আনুষ্ঠানিক নেতৃত্ব সাংগঠনিক কাঠামো থেকে সৃষ্টি হয় এবং সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নিম্ন অধিষ্ঠান যারা আছে তাদেরকে দায়বদ্ধতা থাকতে হবে। অর্থাৎ আমি যদি বলি ব্যবস্থাপক, তারপরে আরো ব্যবস্থাপক থাকে বিভিন্ন বিভাগের, এরপরে থাকে কে তত্ত্বাবধায়ক, এরপরে শ্রমিক কর্মী। তার মানে ধাপে ধাপে শ্রমিক কর্মীদের নেতাকে আনুষ্ঠানিকভাবে সৃষ্টি হলো সাংগঠনিক কাঠামো অনুযায়ী তদারককারী পরবর্তী নেতাকে উৎপাদন ব্যবস্থাপক বা যে স্তরের ব্যবস্থাপকের উপরে কে আছে প্রশাসন। তাদের সাংগঠনিক কাঠামো অনুযায়ী যে আনুষ্ঠানিক নেতৃত্ব সৃষ্টি হয় তাকে আনুষ্ঠানিক নেতৃত্ব বলা। অনানুষ্ঠানিক নেতৃত্ব আছে একটি, যেটা সাংগঠনিক কাঠামোর বাইরে, তাৎক্ষণিক প্রয়োজনে বিভিন্ন প্রয়োজনে এই ধরনের নেতৃত্ব সৃষ্টি হয় এবং এই ধরনের নেতৃত্বগুলো সাধারণত সাংগঠনিক স্বীকৃতি পায় না। ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব আমি পরবর্তী ক্লাসে তোমাদের উদ্দীপক না দেখালো এই যে নেতৃত্বের ধরনগুলো উদ্দীপকে কিভাবে আসে আমি চেষ্টা করব যে প্রশ্নগুলো তোমাদেরকে দিতে। এবং আজকের বিশেষ করে যে আমার এখন যে টপিকসটার মধ্যে আছি আমি, এই টপিকসটা হলো আমাদের অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
এখানে যেমনি চলে আসতে পারে তোমার নেতৃত্বের ধরন নিয়ে প্রয়োগ এবং উচ্চতা দক্ষতা, তেমনি আসতে পারে জ্ঞানমূলক প্রশ্ন। আমি ইনশাল্লাহ আশা রাখি পরবর্তী ক্লাসে এই যে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, পিতৃসুলভ নেতৃত্ব, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বললাম, আরও আছে বলবো, এই বিষয়গুলো উদ্দীপকে প্রয়োগ এবং উচ্চতা দক্ষতায় কিভাবে আসে সেই শুধুমাত্র প্রশ্নগুলো দেখাবো। এরপরে আমি যেটার মধ্যে এসে থামছিলাম সেটা হলো ব্যক্তিকেন্দ্রিক। এই ধরনের নেতৃত্বের ধরনটা কেমন? নেতা সরাসরি কর্মীদের সাথে যোগাযোগ করে কার্য সম্পাদনের নির্দেশনা দেন। তিনি এই কাজগুলো নিজেই তদারক করেন এবং সমস্যা হলে নিজেই সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। কর্মকেন্দ্রিক নেতৃত্ব, এখানে আর স্বৈরতান্ত্রিক, গণতান্ত্রিক অথবা পিতৃসুলভ বা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকের কোনো বিষয় জড়িত নাই। কর্মকেন্দ্রিক নেতৃত্বটা কি? আমার কাজ ঠিক আছে, উদ্দেশ্য ঠিক আছে, অতএব সেই উদ্দেশ্যের জন্যই কাজগুলো সুন্দরভাবে শেষ করতে হবে। কাজকে প্রাধান্য দেওয়া হয়, সেখানে অন্য ধরনের কোনো কিছু স্বৈরতান্ত্রিক আর গণতান্ত্রিক অথবা পিতৃসুলভ প্রবেশের কোনো সুযোগ নেই। আমার নেতৃত্ব ধার্য করে দিবে আমার এই কাজ, এই লক্ষ্য, আমাকে এই কাজগুলো সম্পাদন করে দিতে হবে। তাহলে কর্মকে কেন্দ্র করে যদি নেতৃত্ব প্রয়োগ করা হয় তাকেই বলা হবে কর্মকেন্দ্রিক নেতৃত্ব। এই প্রশ্নের যে টপিকসগুলো আমি আলোচনা করলাম এগুলো থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্নটা আসবে। আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকসে। উদ্দীপকটা আমরা একটু দেখে নিই। পরবর্তী উদ্দীপক, জনাব আশরাফ একটি ওষুধ কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক। তিনি প্রতি মাসে বিক্রয় কর্মীদের নিয়ে সভা করেন, প্রতিটি কর্মীর দায়িত্ব, কর্তব্য ও বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন। পরবর্তী সভায় প্রত্যেকের কাজের সুবিধা অসুবিধা পর্যালোচনা করে বিভিন্ন বিষয়ে কর্মীদের পরামর্শ গ্রহণ করেন। জনাব আশরাফের এই ধরনের কার্যক্রম কর্মীদের মনোবল বৃদ্ধি ও উৎসাহিত করে তুলেছে। তোমরা একটু দেখে নাও, একটু অ্যাট এ গ্লান্স একটু দেখো, আমি পরে ওটা সরাবো, আর একটু দেখে নাও, কারণ এখান থেকে আমরা আলোচনায় যাব। আচ্ছা, তার মানে শেষের লাইনটি আছে কি, এই ধরনের কার্যক্রম কর্মীদের মনোবল বৃদ্ধি ও উৎসাহিত করে তুলেছে, শেষের লাইনটা। ওকে, তার মানে তাকে একজন আমরা ভালো নেতা বলতে পারি, যেহেতু তার নেতৃত্বের গুণাবলীর কারণে তার কাজগুলো সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তার মানে নেতার কিছু গুণ থাকা দরকার। সেই গুণগুলো কি? মানসিকতা, মেন্টালি। তিনি অনুসারীদের প্রতি মমত্বশীল, স্নেহশীল মন মানসিকতা পোষণ করবেন। বিরূপ মনোভাব কর্মীদের প্রতি সাময়িক সময় তিনি সফলতা লাভ করলেও দীর্ঘ সময়ে ব্যর্থ হবে। এই কারণে তার মেন্টালিটি হবে, তার মানসিকতা থাকবে অনুসারীদের প্রতি সদয়। তার গুণাবলীর মধ্যে শিক্ষাগতার যোগ্যতা অবশ্যই থাকতে হবে, কারণ তিনি যদি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হন তাহলেই তিনি তার কর্মীদেরকে যথাযথভাবে অথবা যদি সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হবে। তার ব্যক্তিত্ববোধ থাকতে হবে। ব্যক্তিত্ববোধ সম্পন্ন একজন নেতাকে সবাই শ্রদ্ধার চোখে দেখে, তাই স্বাভাবিক। তেমনি নেতা যদি শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে ব্যক্তিত্ব সম্পন্ন হন তাহলে কর্মীরা তার প্রতি আনুগত্য প্রকাশ করে এবং কাজগুলো, তার যে নির্দেশনা থাকে সেগুলো বাস্তবায়নে সর্বদা এগিয়ে আসে। তাকে অল্পতেই অধৈর্য হলে চলবে না, কারণ তিনি যেহেতু একটি কর্মী বাহিনী পরিচালনা করেন, তিনি যেহেতু একটি নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে নিয়ে এগিয়ে যান, যার কারণে তাকে অধৈর্য না হয়ে সহিষ্ণুতার মনোভাব পোষণ করতে হবে। তাকে হতে হবে ধৈর্যশীল এবং সহিষ্ণু। যেহেতু কর্মী বাহিনী তাদের মধ্যে বিভিন্ন প্রকৃতির
মন মানসিকতা সম্পন্ন কর্মী থাকতে পারে। কোনো কারণে যদি তার মনে কেউ বিরক্তির উদ্রেক প্রকাশ করে তাহলে তিনি সেটা ধৈর্য সহকারে মেনে নেবেন। তিনি তার যে ভাব, যে কোনো পরিবেশ পরিস্থিতির কারণে যেন সেটা ভাবাবেগ বা আবেগ আপ্লুত না হয়ে পড়ে। যেহেতু কর্মী বাহিনী তার নির্দেশনার দোগে তার মুখের পানে চেয়ে থাকে, তাকে কোনো বিষয়ে জটিল পরিস্থিতি হোক অথবা আনন্দময় পরিবেশ হোক তাকে অতি ভাব যেন প্রকাশ না করেন, এই বিষয়টি তার একটা বিশেষ গুণাবলী। কোনো কাজ ভালো হয়েছে ওয়েল, কোনো কাজ খারাপ হয়েছে সেখানে হতাশা প্রকাশের কোনো দরকার নেই। তাহলে তিনি যদি হতাশা প্রকাশ করেন আবেগের মাধ্যমে তাহলে কর্মীরাও হতাশাগ্রস্ত হয়ে যায়। এটা কর্মীর একটি গুরুত্বপূর্ণ গুণাবলী। তিনি সফলতা অথবা ব্যর্থতা তিনি ভেঙে পড়বেন না, কারণ তার ভেঙে পড়া কর্মীদের মনেও হতাশার ভাব সৃষ্টি করবে। এই বিষয়টি নেতাকে অবশ্যই খেয়াল করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এটা বলেছি এর আগেও চলে আসছিল আমাদের, এটা আমি আর নাই বললাম। প্রশাসনিক দক্ষতা, তিনি যেহেতু কাজ করেন, কাজ করার জন্য তাকে নীতির প্রয়োজন, পরিকল্পনা প্রয়োজন, কর্মসূচি প্রণয়ন করার দরকার। তাহলে তার ব্যবস্থাপনা গুণ, নেতার গুণের সাথে সাথে আরেকটা গুণ দরকার, যেটা হলো প্রশাসনিক দক্ষতা। আমরা এর আগের আলোচনায় বলেছিলাম প্রশাসন কি করে, প্রশাসন নীতি পরিকল্পনা প্রণয়ন করে এবং প্রশাসনিক কাজটা হলো মানসিক, আর তার নীতি পরিকল্পনা বাস্তবায়ন করে কে, ব্যবস্থাপক। তাহলে এই ক্ষেত্রে নেতাকে যেমনি ব্যবস্থাপক তেমনি প্রশাসক। তার মানে যদি প্রশাসনিক তার দক্ষতা বা ক্ষমতা থেকে থাকে তাহলে তিনি কি করতে পারেন, তার কর্মী বাহিনীকে তিনি দক্ষতার সাথে পরিচালনা করতে পারবেন। তাকে দূরদর্শিতা সম্পন্ন, জ্ঞান সম্পন্ন হতে হবে যে ভবিষ্যতে কি হবে, বর্তমানে কি হচ্ছে, এই ধরনের পরিবেশ সৃষ্টি হলে কি করা যাবে, কিভাবে মোকাবেলা করতে হবে। দূরদর্শী মনোভাব সম্পন্ন হতে হবে। ভবিষ্যৎ তাকে বুঝতে হবে যে আজকে জুলাই মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসে কি হবে। সে অনুযায়ী তার দূরদর্শী ক্ষমতা সম্পন্ন যদি হন তাহলেই তিনি সিদ্ধান্ত নিতে পারবেন, তাহলেই তিনি পরিকল্পনা গ্রহণ করতে পারবেন এবং সে অনুযায়ী কর্মীদের কার্য সম্পাদনের নির্দেশনা দিতে পারবেন। তাকে যদি সততা না হন তাহলে কর্মীদের মনে কি হবে, তার প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হবে। তাকে সৎ হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, কর্মীদের প্রতি দয়াবান হতে হবে। তিনি যদি সততা, নিষ্ঠা সাথে তার দায়িত্ব তিনি পালন করেন তাহলে তার অনুসারীরাও তাকে আনুগত্যের দৃষ্টিতে তার সাথে কার্য সম্পাদনে এগিয়ে আসবে। তিনি যে সমস্যার কথা বললাম, যে বিভিন্ন প্রতিকূল পরিবেশের কথা বললাম, এই বিষয়গুলো বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে যে কেন হলো। তিনি যদি এই বিষয়গুলো বিশ্লেষণ করতে পারেন তাহলে পরবর্তী তিনি সমাধানের পথ খুঁজে পাবেন। এই কারণে নেতাকে অবশ্যই বিশ্লেষণ, যদি বলি সমস্যা বিশ্লেষণ, ওকে, সমস্যা বিশ্লেষণ করার ক্ষমতা তার থাকতে হবে, অথবা ওভারঅল যে কাজ তার সর্বোপরি কর্মীদের যে কার্যাবলী সেই বিষয়গুলো বিশ্লেষণ করার তার যে দক্ষতা, সেই দক্ষতা তাকে কার্য সম্পাদনের দিকে, তার লক্ষ্য অভিমুখী করতে, তাকে সফলতার দিকে এগিয়ে নিতে সহায়তা করবে। এখন আসো আমরা যে গুণাবলীর কথা বললাম, এই গুণাবলী নেতার আছে বা আছে থাকতে হবে, ওকে। তার কাজগুলো কি কি কাজ করবে, এর মধ্যে কিন্তু আলোচনার মধ্যে আমাদের অনেকগুলো কাজ চলে আসছে। সেই কাজগুলো কি হতে পারে আমাদের, সেই কাজগুলো আছে আমাদের নেতার কাজ, পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এই বিষয়ে আমি নাই বললাম। আস্থা অর্জন, এটা আমি বলি, তিনি একটার সাথে আরেকটা রিলেটেড। তিনি সততা হন, তিনি যদি কর্মীদের প্রতি মমত্ববোধ প্রকাশ করেন, তিনি যদি স্নেহশীল হন, তিনি যদি গণতান্ত্রিক নেতৃত্বের নেতা হয়ে থাকেন তাহলে কর্মীরা তার প্রতি আস্থা বৃদ্ধি পায়। আর যদি আস্থা বৃদ্ধি পায় তাহলে তিনি কি করতে পারবেন, তাদেরকে দিয়ে সুন্দরভাবে তার লক্ষ্যের দিকে একসাথে এগিয়ে নিতে পারবেন।
প্রতিনিধিত্বমূলক কার্যাবলী। নেতা অনেক সময় কি করেন, কর্মীদের প্রতিনিধি হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন, কর্মীদের সমস্যা, অভাব, অভিযোগ, এই বিষয়গুলো তিনি কর্মীদের প্রতিনিধি হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আলোচনার মাধ্যমে আদায় করে নিতে চেষ্টা করেন। স্বাভাবিকভাবে নেতার কাজ হলো কর্মীদের মনোবল বৃদ্ধি করা। তার এক কথাতেই কর্মীরা ঝাঁপিয়ে পড়তে পারে, তার এক কথাতেই কর্মীরা তাদের উদ্দেশ্য অর্জনের দিকে এগিয়ে যেতে পারে। তেমনি একজন নেতা, আমরা যদি বলি, আমরা বিভিন্ন সময় বলি, বিভিন্ন উপমা দিয়ে বলি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলি, জাতির জনক বলি, যে তার একটি ভাষণ সমগ্র বাঙালি জাতিকে উদ্দেশ্য স্বাধীনতা সেদিকে এগিয়ে নিয়ে গেছে। এটা তোমরা সবাই জানো, সবাই দেখছো। তাহলে নেতা, আজকে একজন বড় নেতা যদি আমি বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক, তাহলে তার যেই একটি কথা বাঙালি জাতির মনোবল বৃদ্ধির মাধ্যমে আমাদের যে উদ্দেশ্য ছিল একটি স্বাধীন সার্বভৌম দেশ, সে স্বাধীন সার্বভৌম দেশের দিকে এগিয়ে নিয়ে গেছে। তাহলে মনোবল বৃদ্ধিটা নেতার একটি গুরুত্বপূর্ণ কাজও বলতে পারি, আমি গুণাবলীও বলতে পারি। সাংগঠনিক নির্দেশনা, প্রতিষ্ঠানকে যদি আমি একটা সংগঠন বলি, সেই সংগঠনে যদি একটা কাঠামো থাকে, সেই কাঠামোর যে কাজগুলো সম্পাদনের জন্য যে নির্দেশনা, নেতা সেই নির্দেশনাগুলো দিয়ে থাকেন। এটি তার একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি শুধু কাজের নির্দেশনা দিবেন তা না, তাকে সম্পাদনের জন্য পরামর্শও দিতে হবে। তাহলে এটাকেও আমরা বলতে পারি কি, নেতার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, যেটা হলো পরামর্শ প্রদান। নেতা শুধু নির্দেশনা দিয়েই তার দায়িত্ববোধ শেষ করবেন না, তার অনুসারে সে কাজ করতে পারছে কিনা, না পেরে কোথাও সমস্যা সৃষ্টি হচ্ছে কিনা, তিনি সে বিষয়ে কি করবেন, পরামর্শ দেবেন। এবার আসলাম আমি নির্দেশনা দেওয়া, পরামর্শ দেওয়া। নির্দেশনা তিনি দিবেন, তার সেখানে কর্মী বাহিনীর মধ্যে বিভিন্ন মন মানসিকতার, বিভিন্ন দক্ষতার কর্মী থাকতে পারে। তিনি কর্মী নির্বাচন করবেন যে আমার এই নির্দেশটি, আমার এই কাজটি এতজন কর্মীর ভিতরে কে সুন্দরভাবে করতে পারবে। নেতাকে এই বিষয়টিও খেয়াল রাখতে হবে। তার মানে উপযুক্ত কর্মী নির্বাচন নেতার একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি তার কার্যাবলী সম্পাদনের জন্য উপযুক্ত কর্মী নির্বাচন করে তাদেরকেই তিনি নির্দেশনা দিবেন। তাকে তো আমি আগে বলেছিলাম, তাকে বিভিন্ন কারণে যোগাযোগ করতে হয়, আর এই যোগাযোগে তিনি যদি দক্ষ না হন তাহলে অনেক ক্ষেত্রে তিনি ব্যর্থ হবে। এই কারণে নেতাকে যোগাযোগে দক্ষ হতে হবে। যেমনি প্রয়োজন তার প্রতিষ্ঠানের ভিতরে কর্মীদের সাথে, তেমনি যোগাযোগের প্রয়োজন হয় প্রতিষ্ঠানের বাইরের কর্মীদের সাথে। তাহলে এই যোগাযোগ ব্যবস্থা তিনি যত সফলভাবে গড়ে তুলতে পারবেন, তার প্রাতিষ্ঠানিক কার্যাবলী এবং উদ্দেশ্য অর্জন তত সহজ হবে। নেতার কাজ শুধু আদেশ, নির্দেশ, সমস্যা সমাধান, প্রতিনিধিত্বমূলক তার মধ্যেই না, ওভারঅল যে বিষয়টি প্রয়োজন তার, সর্বপ্রথম নেতাকে কর্মীরা যে কাজ করবে তার জন্য একটি উপযুক্ত পরিবেশ দিতে হবে। আমি যদি বলি এই প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ, ব্যবস্থাপকও বলেছি, আজকে যদি আমি বলি একজন সফল নেতা, কারণ তিনি আমাদেরকে কর্মী বাহিনীদেরকে যে কাজ করার জন্য, অনলাইন ক্লাস করার জন্য যে কর্মপরিবেশ দিয়েছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা এসি রুম, আমার সামনে মাইক্রোফোন, আমার সামনে কাজ করার জন্য যে যে পরিবেশ, সমস্ত উপাদানই আছে। কিন্তু এখান থেকে যে কোনো একটা পরিবেশ যদি এখন হতো, যদি এখানে এসি না হয় ফ্যান চলতো, তোমাদের এখানে আওয়াজ যেত, আমি গরমে বারবার হাঁ পেত্তেশ করতাম, তাহলে আমি যে এই প্রতিষ্ঠানের কর্মী, এই প্রতিষ্ঠানে যে কর্মী হিসাবে কাজ করার জন্য আমাকে একটা সুন্দর পরিবেশ প্রদান করায়। তাহলে একজন নেতাকে এই বিষয়টিও খেয়াল করতে হবে, এবং নেতার এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি যেন একটি সুন্দর কর্মপরিবেশে কর্মীদের কার্য সম্পাদন করার সুযোগ দিতে পারেন। আর সেই সুন্দর কর্মপরিবেশ বলতে যেখানে আলো বাতাস থাকবে এবং পর্যাপ্ত চলাচল, হাঁটাচলার যেন ব্যবস্থা থাকে। এই বিষয়টা হলো নেতার একটি কাজ। এই যে টপিকসগুলো আমরা আলোচনা করলাম, এই ভিতর থেকে এবার আসো
আমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে, আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি জ্ঞানমূলক প্রশ্নগুলো। সেখানে আমার প্রথমে আছে নেতৃত্ব কি। তাহলে নেতৃত্ব কি বলতে আমি কি বোঝাতে কে বলতে পারবা? নেতৃত্ব হলো এমন একটি কৌশল যা অধস্তনদেরকে স্বতঃস্ফূর্তভাবে কার্য সম্পাদনের দিকে এগিয়ে নিয়ে যায়। পরেরটি আছে আমাদের আনুষ্ঠানিক নেতৃত্ব কি। আমি আগে বলেছিলাম যে এই টপিকসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অনেকগুলো টপিকস আছে অধ্যায় 5 শেষে তোমরা শিখতে পারবা, সেখান থেকে আমি বলেছিলাম এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরেরটি হলো আনুষ্ঠানিক নেতৃত্ব কি। আনুষ্ঠানিক নেতৃত্ব হলো সাংগঠনিক কাঠামো থেকে সৃষ্টি হয়। সাংগঠনিক যে কাঠামো, আমি যদি বলি সরলরৈখিক সংগঠন কাঠামো, সেখানে পর্যায়ক্রমে কি আসে, উপরের থেকে নিচের দিকে নেমে আসে। তাহলে সেখানে নেতাকে নিচের থেকে উপরের ধাপে যারা গেছে এক এক ধাপ এক একজনের নেতা হিসাবে আবির্ভূত হয়। তাহলে সাংগঠনিক নেতৃত্ব হলো সাংগঠনিক কাঠামো থেকে সৃষ্টি হয় এবং এক একজনের কাছে কার্য সম্পাদনের দায়বদ্ধতা বেড়ে যায়। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কি, এটা সহজে সবাই পারবা। যে নেতা কখনো কি করে না, কারোর সাথে কোনো মতামত গ্রহণ করে না, তিনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করেন, নিজেই বাস্তবায়নের জন্য কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করেন অথবা চাপ প্রয়োগ করেন। গণতান্ত্রিক নেতৃত্ব কি, এক কথা বলে বলবা, যে নেতৃত্ব নেতাদের কর্মীদের সাথে যোগাযোগ করে তাদের মতামত গ্রহণ করেন, তাদের পরামর্শ গ্রহণ করেন, তাহলে ওই ধরনের নেতৃত্বকে কি বলা হয়? গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্বে কিরূপ যোগাযোগ ব্যবস্থা প্রচলিত? চমৎকার একটি প্রশ্ন। আমার আলোচনায় যে কোনো এক সময় এসেছিল এই কথাটি, সেই কথাটি প্রশ্ন আকারে চলে আসছে। গণতান্ত্রিক নেতৃত্বে কিরূপ যোগাযোগ ব্যবস্থা প্রচলিত? তুমি বলবা গণতান্ত্রিক নেতৃত্বে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা প্রচলিত। কর্মকেন্দ্রিক নেতৃত্ব কি? কর্মকেন্দ্রিক নেতৃত্ব হলো যেখানে মেইন যে কাজ থাকে, প্রধান যে কাজ থাকে, সেই কাজকে উদ্দেশ্য করেই তার নির্দেশনা প্রদান হবে এবং কর্মীরা সেই উদ্দেশ্যমুখী হয়ে তাদের যে স্বতঃস্ফূর্ততা এগিয়ে আসবে, স্বতঃস্ফূর্তভাবে কার্য সম্পাদনের জন্য তারা এগিয়ে আসবে। অর্থাৎ কর্মকেন্দ্রিক নেতৃত্বে কর্মকে প্রধান বা প্রাধান্য দেয়া হয়ে থাকে। একজন নেতার দূরদর্শিতা থাকতে হয় কেন? একটা নেতার গুণাবলীর ভিতরে বলেছিলাম দূরদর্শী মনোভাব থাকা উচিত, কারণ ভবিষ্যৎ সর্বদা পরিবর্তনশীল। বিভিন্ন সময়ে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয় এবং নেতা যদি দূরদর্শী মনোভাব সম্পন্ন প্রকৃতির হয়ে থাকেন, তাহলে তিনি প্রতিষ্ঠানের জন্য সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। তার মানে তুমি যদি 1 নম্বরের জন্য উত্তর দিতে যাও যে ভবিষ্যৎ সর্বদা পরিবর্তনশীল, এই পরিবর্তনের সাথে সামঞ্জস্যতা বিধান করার জন্যই নেতার দূরদর্শী হতে হবে। আর তিনি যদি দূরদর্শী মনোভাব সম্পন্ন হন, তাহলেই পরিকল্পনাটা ভবিষ্যতের সাথে সমন্বয় করা যাবে, সেরকমভাবে প্রণীত হবে। মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করেছিলাম তোমরা এগুলো দেখে রাখবে, একটু বইয়ে অ্যাটেন্ডেন্স পড়ে রাখবা। আর যেটা আমাদের পরবর্তী ক্লাস, এই অধ্যায়ের সেই অংশটুকু গুরুত্বপূর্ণ এবং আজকের ক্লাস থেকেও সেখানে গুরুত্বপূর্ণ নির্দেশনা, কারণ নির্দেশনা থেকে আমাদের যে উদ্দীপক সেগুলো আসে। পরবর্তী ক্লাসটা তোমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সবাই